আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভির রাতের সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি রিজন আখি এবং আমি এসএম তানবীর। শুরুতেই সংবাদ শিরোনাম। মেজর অবসরপ্রাপ্ত সিনহা হত্যা মামলায় 15 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে র্যাব। মূল পরিকল্পনাকারী বরখাস্তকৃত ওসি প্রদীপ। দেশের সার্বভৌমত্বের উপর আঘাত আসলে তা মোকাবেলা করতে হবে, এনডিসির গ্র্যাজুয়েশন সেরেমনি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর নামে একটি পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ইউনেস্কো, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। ভাষান্তর সম্পর্কে না জেনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। দেশে 24 ঘন্টায় করোনায় আরও 32 জনের মৃত্যু। জানুয়ারির শেষ দিকে দেশে করোনার টিকা আসবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। শুনলেন শিরোনাম। সংবাদে এছাড়া থাকছে মাই টিভির রোববারের বিশেষ আয়োজন উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ। এবার বিস্তারিত। মেজর অবসরপ্রাপ্ত সিনহা হত্যা মামলায় 15 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে র্যাব। টেকনাফে ওসি প্রদীপের অবৈধ রাজত্বে বাধা হওয়ার কারণেই পরিকল্পিতভাবে হত্যা করা হয় সিনহাকে। প্রদীপের সকল অপকর্মকে ধামাচাপা দেওয়ার জন্যই কয়েকদিন আগেই হত্যার পরিকল্পনা করা হয়। পরে ইয়াবার নাটক সাজিয়ে হত্যার মিশন শেষ করে ইন্সপেক্টর লিয়াকত সহ বাকি আসামিরা। বিস্তারিত জানাচ্ছেন এসকেলিটন। 31 জুলাই টেকনাফে মেজর সিনহা রাশেদকে পরিকল্পিতভাবে হত্যা করে ওসি প্রদীপ। 4 মাস 10 দিন তদন্ত শেষে 26 পৃষ্ঠার চার্জশিটে 15 জনকে অভিযুক্ত করা হয়েছে, যার মধ্যে 14 জন জেল হাজতে, 1 জন পলাতক রয়েছে বলে জানান র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক আশিক বিল্লাহ। তদন্তকারী কর্মকর্তা তার দীর্ঘ 4 মাস 10 দিন তদন্তকালে সর্বমোট 83 জন সাক্ষীকে উনি এই মামলায় অন্তর্ভুক্ত করেছেন। অর্থাৎ এই মামলায় সর্বমোট 83 জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছেন। আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, তদন্তকারী কর্মকর্তা নিরপেক্ষ তদন্ত রিপোর্ট জমা দিয়েছে। ওসি প্রদীপের ইয়াবা চোরা কারবারি সহ বিভিন্ন অপরাধ আড়াল করতেই সিনহাকে হত্যার পরিকল্পনা করে। এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী টেকনাফ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর প্রদীপ কুমার দাস। উনি মূল ঘটনার পরিকল্পনাকারী এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্যে এবং ভিন্ন খাতে প্রভাবিত করার জন্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ইন্সপেক্টর প্রদীপ কুমার দাসের প্রত্যক্ষ ষড়যন্ত্রে ইন্সপেক্টর লিয়াকত আলী সাথে আরও 5 জন, এসআই নন্দদুলাল এর প্রত্যক্ষ সহযোগিতায় এবং 3 জন এপিবিএনের সদস্য এর সহায়তায় এই হত্যাকাণ্ডটি সংঘটিত করেন। হত্যার মূল পরিকল্পনাকারী ওসি প্রদীপ গুলি করার পরেও হত্যা নিশ্চিত করে বলে জানান র্যাবের এই কর্মকর্তা। রাতে ঘটনা ঘটার পর তার কিছুক্ষণের মধ্যেই ওসি প্রদীপ ঘটনাস্থলে উপস্থিত হন এবং আমরা প্রত্যক্ষদর্শীর বয়ানে জানতে পেরেছি তখন সিনহা মোহাম্মদ রাশেদ খান জীবিত ছিলেন এবং ওসি প্রদীপ তার মৃত্যু নিশ্চিত করেন এবং নিশ্চিত করার পর তাকে লোক দেখানোভাবে একটি হাসপাতালে অনেক দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর তাকে হাসপাতালে প্রেরণ করে এবং ওই দিন রাতেই নীলিমা রিসোর্ট অভিযান পরিচালনা করা হয় এবং ওই দিন রাতেই 3টি মামলা দায়ের করা হয়, 2টি টেকনাফ থানায়, 1টি রামু থানায়। সিনহা হত্যাকাণ্ডে পুলিশ সুপারের দায়িত্বে অবহেলা প্রমাণিত হয়েছে। চার্জশিটে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে বলেও জানান আশিক বিল্লাহ। সার্বিক ঘটনা বিবেচনায় একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা হিসেবে পুলিশ সুপার জনাব ABM মাসুদুর রহমান এর পুরো ঘটনা তদারকিতে ঘাটতি ছিল বলে তদন্তকারী কর্মকর্তা খুব স্পষ্টতই মনে করেন। এসকেলিটন, মাই টিভি, ঢাকা। দেশের সার্বভৌমত্বের উপর আঘাত আসলে তা মোকাবেলা করতে সশস্ত্র বাহিনীকে সদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্নকারীদের সনদ প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারের 10 লাখ রোহিঙ্গা আশ্রয় দিয়ে কোনো সংঘাতে যায়নি বাংলাদেশ। রাকিব হাসানের রিপোর্ট।
মিরপুর সেনানিবাসে শেখ হাসিনা কমপ্লেক্সে অনুষ্ঠিত ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্ম ফোর্সেস ওয়্যার কোর্সের গ্র্যাজুয়েশন সেরিমনিতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সনদপত্র প্রদান ও আনুষ্ঠানিকতা শেষে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকারের অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী। মানুষের কল্যাণে দেশপ্রেম নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। আমরা আশা করি যে হয়তো সামনে আমাদের সেই দিনটা আসবে। দেশের উন্নয়নে বিনিয়োগ প্রয়োজন, আর সেই জন্য সব দেশের সঙ্গে বন্ধুত্ব জরুরি। পররাষ্ট্র নীতির এই ধারাবাহিকতা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্বে কেউ আঘাত করলে প্রতিঘাতের সক্ষমতা থাকতে হবে। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, কিন্তু কেউ যদি আমার সার্বভৌমত্বে আঘাত করতে আসে, প্রতিঘাত করবার মতো সক্ষমতা যেন আমরা অর্জন করতে পারি, সেভাবেই আমাদের প্রশিক্ষণ এবং সেভাবেই আমাদের প্রস্তুতি থাকতে হবে। মিয়ানমারের রোহিঙ্গা প্রসঙ্গ তুলে ধরে আলোচনায় সমাধানের কথা জানান সরকার প্রধান। মিয়ানমার থেকে আমাদের এখানে আশ্রয় নিয়েছে মিয়ানমারের নাগরিক প্রায় 10 লক্ষের উপরে। আমরা তাদের সাথে কখনো সংঘাতে যাইনি, কিন্তু আলোচনা করে এটা সমাধান করার চেষ্টা করছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলেও সকলকে আমরা এই আহ্বান জানিয়েছি যে এই যে বিশাল একটা বোঝা আমাদের উপর, এটা যেন খুব দ্রুত তারা সমাধান করেন। এবছর বিভিন্ন বাহিনীর 57 জন ও 25 জন বিদেশি প্রশিক্ষণার্থী ন্যাশনাল ডিফেন্স কোর্স সম্পন্ন করেছেন। এছাড়া আর্ম ফোর্সেস ওয়্যার কোর্স শেষ করেছেন 52 জন। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ইউনেস্কো। সংস্থাটির নির্বাহী বোর্ড সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী AKM আব্দুল মোমেন। যারা ভাষান্তর সম্পর্কে জানে না তারাই বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও ব্রিফিংয়ে জানান পররাষ্ট্রমন্ত্রী। ডেনি দ্রংয়ের রিপোর্ট। ইউনেস্কোর 210তম নির্বাহী বোর্ড সভায় সিদ্ধান্ত আসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি পুরস্কার প্রবর্তনের, যা অর্থনীতিতে যুবকদের অবদানের জন্য দেয়া হবে। এ বিষয়ে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ইউনেস্কোর মতো জাতিসংঘের একটি অঙ্গসংস্থা প্রবর্তিত এই পুরস্কার বঙ্গবন্ধুর জীবন আদর্শকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য সুযোগ তৈরি করবে। এই পুরস্কার বাংলাদেশের ব্র্যান্ডিং এবং ভাবমূর্তিকে উজ্জ্বল করতে বিশেষ ভূমিকা রাখবে। বাংলাদেশ ও বঙ্গবন্ধু যে এক অভিন্ন, তা পুরস্কারের শিরোনামে প্রস্ফুটিত হয়েছে। এই পুরস্কার বাংলাদেশের ব্র্যান্ডিং ও ইমেজ বিল্ডিংয়ে বিশেষ ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। প্রতি 2 বছর অন্তর এ পুরস্কার প্রদান করা হবে, যার অর্থায়ন $50,000। এই পুরস্কারটি প্রথমবারের মতো আগামী 2021 সালের নভেম্বরে অনুষ্ঠিত ইউনেস্কো 41তম সাধারণ সভা চলাকালে প্রদান করা হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে সীমান্ত ও পানি সমস্যা সহ আরও অনেক গুরুত্বপূর্ণ ইস্যুগুলো প্রাধান্য পাবে। প্রধানমন্ত্রী আপনার ভার্চুয়ালি মিটিং করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, এবং সেইখানে একাধিক ইস্যু আলোচনা হবে। আপনার এই অনেকগুলো কুইক ইম্প্যাক্ট প্রজেক্ট উদ্বোধন হবে, তারপরে আপনার আমাদের ওই যে রেলওয়ে হলদিয়াবাড়ি 55 বছর পরে এইটারও চালু হবে। এছাড়া ভাষান্তর সম্পর্কে ভালোভাবে না জেনেই এক শ্রেণীর মানুষ এই চর নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। সেফ জায়গা, অত সুন্দর একটা, কিন্তু বহির্বিশ্বে এ সম্পর্কে একটা ভুল ধারণা আছে। ড্যানি দ্রং, মাইটিভি, ঢাকা। দেশে 24 ঘন্টায় করোনা ভাইরাসে আরও 32 জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আরও 1355 জন রোগী শনাক্ত হয়েছেন। দেশে এখন পর্যন্ত 4,90,533 জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে 7,052 জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন 4,20,896 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। অ্যান্টিজেন ভিত্তিক পরীক্ষা সহ 24 ঘন্টায় দেশে 12,748 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগীর শনাক্তের হার 10.63%।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, জানুয়ারির শেষ দিকে অথবা ফেব্রুয়ারির প্রথমে বাংলাদেশে করোনা ভাইরাসের টিকা আসবে। এজন্য করোনা ভাইরাস প্রতিরোধে 3 কোটি ডোজ টিকা বুকিং দেওয়া হয়েছে। দুপুরে রাজধানীর একটি হোটেলে কোভিড-19 সংক্রান্ত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, সিরামের সঙ্গে 3 কোটি টিকার জন্য চুক্তি হলেও বাংলাদেশের সব মানুষের জন্য ভ্যাকসিন চাওয়া হবে। যদি তারা দিতে না পারে তবে অন্য কারোর সঙ্গে টিকার জন্য চুক্তি করা হবে। ভ্যাকসিন প্রকিউরমেন্টের বিষয়ে আজকে আমরা পারচেজ এগ্রিমেন্ট আমরা সই করে দিলাম। অনেক দেশ এখনো ভ্যাকসিন অর্ডার করতে পারে নাই। আমরা কিন্তু 3 কোটি ডোজ অর্ডার করেছি, কনফার্ম হয়েছে। আমরা আশা করি জানুয়ারির সময় যদি এই সমস্ত ফর্মালিটিগুলো আমরা পেয়ে যাই, হয়তো জানুয়ারির মধ্যেও হয়ে যেতে পারে। আর লেটেস্ট যদি সব ঠিক থাকে তাহলে পরে এন্ড জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে আমরা ইনশাআল্লাহ আশা করছি। এবার উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ। সরিয়ে নেওয়া হতে পারে কমলাপুর রেল স্টেশন। বর্তমানে স্থাপনার আদলেই করা হবে নতুন ভবনটি, তবে এর মধ্যে থাকবে আধুনিক সকল সুযোগ সুবিধা। এমনটাই জানালেন রেলমন্ত্রী নুরুল ইসলাম। একই সাথে মাল্টি মোডাল হাবের অধীনে কমলাপুর স্টেশনের চারপাশে নির্মাণ করা হবে অবকাঠামো, থাকবে হোটেল, শপিং মল, পাতাল ও উড়ালপথ। আরও জানাচ্ছেন রাকিব হাসান। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকারের নিয়ে মেঘা প্রকল্পগুলোর মধ্যে অন্যতম মেট্রো রেল। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত এমআরটি লাইন 6 এর কাজ এগিয়ে চলছে দ্রুত গতিতে। এর শেষ স্টেশনটি হবে কমলাপুর রেল স্টেশনের ঠিক সামনে, ফলে ঢেকে যাবে ঢাকা রেল স্টেশনের পুরো ভবন। বাধাগ্রস্ত হবে কমলাপুর স্টেশনকে ঘিরে নেওয়া মাল্টিমোডাল হাব নির্মাণ প্রকল্প। বিষয়টি বিবেচনায় নিয়ে কমলাপুর রেল স্টেশনটি কিছুটা উত্তরে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছে জাপানের একটি প্রতিষ্ঠান। এই যে এমআরটি 6 লাইনকে অ্যাকোমোডেট করতে গিয়ে আমরা দেখতেছি যে তাদের যে ডিজাইন সে অনুযায়ী এই স্টেশন বিল্ডিংটা ঢাকা পড়ে যাচ্ছে। তখন আমরা এইটাতে আপত্তি করেছি। আপত্তি করলে এবং কাজিমাও যে এই যে তারা পরিকল্পনা যে ডিজাইন করেছে তাদেরও আপত্তি ছিল। তখন আমরা কাজিমাকে বলছি যে যেহেতু তোমরা এই টোটালটা একটা ডিজাইন করছো, কাজে এইটা একটা সলিউশন তোমরা বাইর করে দাও যেটা সব পক্ষের কাছে একটা গ্রহণযোগ্য হতে পারে। সেই সলিউশন অনুযায়ী পরবর্তীকালে তারা এই যে এইখানেই আছে আমাদের, এই পরবর্তীকালে এই ডিজাইনটা তারা আমাদের এইটা তারা উপস্থাপন করেছে। এইটি আমরা এখানে মিটিং করে আমার সভাপতিত্বে আমাদের সব পক্ষ যারা আছে সব পক্ষই এটিতে এগ্রি করেছে, একমত হয়েছে। জাপানের কাজিমা কর্পোরেশনের দেয়া প্রস্তাব পাশ হলে ভেঙে ফেলা হবে কমলাপুর রেল স্টেশনের চিরচেনা ভবন। তবে এটি নির্ভর করছে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের উপর, এমনটাই জানালেন রেলমন্ত্রী। কমলাপুর স্টেশন কিন্তু আমরা আমাদের যে এমআরটি 1, 4 এবং 6 এগুলোকে অ্যাকোমোডেট করে যাতে আমরা একটা মাল্টি মডেল হাব আমরা তৈরি করতে পারি কমলাপুর স্টেশনে, যেখানে আমাদের এক্সপ্রেস বাসগুলো আসবে তাদেরকে অ্যাকোমোডেট করা, আমাদের ট্যাক্সি, আমাদের অর্থাৎ উন্নত দেশে যেভাবে তাদের এই যোগাযোগ ব্যবস্থা, তারা অভ্যন্তরীণ যে যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলেছে সেই আদলেই কিন্তু এইটা উদ্যোগ নেওয়া হয়েছে। যে কারণে এই যে কমলাপুর স্টেশনের এই ভবিষ্যতে এই অবয়ব হবে, এই ডিজাইন করা হয়েছে, এই পরিকল্পনা। এদিকে 2018 সালে সরকারি বেসরকারি যৌথ বিনিয়োগে কমলাপুর স্টেশনকে ঘিরে মাল্টিমোডাল হাব করার প্রকল্প নীতিগত অনুমোদন দেয় সরকার। এর অধীনে কমলাপুর রেল স্টেশনের চারপাশে নির্মাণ করা হবে অবকাঠামো, থাকবে হোটেল, শপিং মল, পাতাল ও উড়ালপথ, নির্মাণ করা হবে বহুতল আবাসন ভবনও। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। শারীরিক উপস্থিতিতে অমর একুশে বইমেলা আয়োজনের দাবি জানিয়ে বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজীর সাথে মতবিনিময় করেছেন প্রকাশকরা। বাংলা একাডেমির মহাপরিচালক জানিয়েছেন কিভাবে স্বাস্থ্যবিধি মেনে এই আয়োজন করা যায় তার জন্য প্রকাশকদের কাছ থেকে প্রস্তাবনা চাওয়া হয়েছে। মোবালিক করিমের প্রতিবেদন। থেমে রয়েছে অমর একুশে বইমেলা নিয়ে বাংলা একাডেমি প্রাঙ্গণের সে ব্যস্ততা। করোনা মহামারীর কারণে বলতে গেলে এক প্রকারের বিষাদের সুর লেখক, প্রকাশক আর আয়োজকদের। এবারের আয়োজন কেমন হবে তা নিয়ে নানা আলোচনার মধ্যেই প্রসঙ্গ এসেছিল ভার্চুয়ালি আয়োজনের কথা। তবে প্রকাশকদের মত ছিল শারীরিক উপস্থিতিতে বইমেলা আয়োজনের। সোহরাওয়ার্দী উদ্যানটা অনেক বড় একটা পরিসরে মেলা হচ্ছে, এখানে যদি আমরা চাই ইচ্ছেগুলো স্বাস্থ্যবিধি মানা সম্ভব। তারা বলছেন
1984 সাল থেকে শুরু হওয়া এটি শুধু কোনো আয়োজন নয়, ঐতিহ্য। এই মুহূর্তে যদি মেলাটা বন্ধ হয়ে যায় আসলে আমরা একটা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হব। সেই দিক বিবেচনা করে আমাদের যে প্রস্তুতিটা সেটা কিন্তু বইমেলার প্রস্তুতি নেয়াই আছে। এখন গত বছর ছিল বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ, সেখানকে জন্ম শতবর্ষ ঘিরে বইমেলার আঙ্গিকটাও সেরকম ছিল। এবার কিন্তু স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, তো এই যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে ঘিরেও কিন্তু আমাদের অনেক বই প্রস্তুত করা হয়েছে। এখন যদি মেলাটা না হয় এই বইগুলি নিয়ে আমরা কোথায় যাব? এমনই এক পরিস্থিতিতে বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজীর সাথে মতবিনিময় করেন প্রকাশকরা। দাবি জানান স্বাস্থ্যবিধি রেখেই শারীরিক উপস্থিতিতে অমর 21শে বইমেলা আয়োজনের। বইমেলা শুরুর তারিখটা হয়তোবা একটু পরিবর্তন হবে, 1 তারিখে না হয়ে এটা কয়েকদিন পরে শুরু হবে। তবে কবে শুরু হবে সেই তারিখটা আমরা 2 সমিতির কর্মকর্তারা বসে নির্ধারণ করে বাংলা একাডেমিকে লিখিতভাবে জানাবো কবে থেকে কবে পর্যন্ত বইমেলা আমরা চাই, এবং বাংলা একাডেমি এটা সরকারের অনুমোদন সাপেক্ষে সেই তারিখে বইমেলা শুরু করবে। একাডেমির মহাপরিচালক জানালেন কিভাবে স্বাস্থ্যবিধি মেনে এই আয়োজন করা যায় তার জন্য প্রকাশকদের কাছ থেকে প্রস্তাবনা চাওয়া হয়েছে। এমন একটি সময়ে এই আয়োজনের জন্য সময়ের প্রয়োজন বলেও জানান তিনি। আমরা অপেক্ষা করছি সংস্কৃতি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের উপরে। বইমেলা আমরা স্থগিত করেছি সাময়িকভাবে, বইমেলা বাতিল করা হয়নি, কিংবা ভার্চুয়াল বইমেলার ব্যাপারে আমরা কোনো রকমভাবে সরাসরি কোনো সিদ্ধান্ত নেইনি। যদি উদ্ভূত পরিস্থিতিতে বইমেলা পিছিয়ে যায়, আমরা 1 ফেব্রুয়ারি থেকে শুরু করে একটি ভার্চুয়াল আয়োজনের ব্যবস্থা রাখতে চাই, যাতে করে আমাদের 21-এর পরম্পরা, আমাদের ভাষা আন্দোলনের পরম্পরা থেকে যায়। ইতিবাচক ইঙ্গিত দিলেও বাংলা একাডেমি এখনও দোলাচলে। সিদ্ধান্তের জন্য একাডেমি তাকিয়ে রয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়ের দিকে। সর্বাধিক নিরাপত্তা দিয়ে আমাদের কর্মচারীরা বইমেলায় অংশগ্রহণ করতে পারেন, আপনাদের কর্মচারীরা বইমেলার কাজ সম্পাদন করতে পারেন, এবং সবশেষে বাংলাদেশে যারা বইমেলার প্রতি আগ্রহ প্রকাশ করেন, বইমেলায় আসেন, বই কেনেন, তারাও আসা যাওয়া করতে পারেন। মুবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ সম্ভব হলে ঢাকাকেও সুন্দর শহর হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের বোর্ড সভায় এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের তার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন। শহরের বিভিন্ন এলাকায় ইজি বাইক, ব্যাটারি চালিত রিকশা বন্ধ ও ফুটপাত উদ্ধারের কার্যক্রমও জোরদার করার আহ্বান জানান ওবায়দুল কাদের। করতে পারেন, আপনাদের সে অ্যাবিলিটি আছে, মেধা আছে, যোগ্যতা আছে। আপনারা এই বিষয়টা নিয়ে আজকে যে প্রস্তাবগুলো উত্থাপন করলেন, ভালো প্রস্তাব। আগামী 15 জানুয়ারির মধ্যে একটা সার্বিক প্রস্তাব আমরা মেয়র সাহেবদের কাছে প্রত্যাশা করি। চতুর্থ দিনের মতো ফুলবাড়িয়া মার্কেটের অবৈধ দোকান উচ্ছেদ কার্যক্রম চালিয়েছে সিটি কর্পোরেশন। রাজধানীর ফুলবাড়িয়ার 3টি মার্কেটের রাস্তা দখল করে তৈরি করা অবৈধ দোকান উচ্ছেদ অভিযানটি বেলা 11টায় শুরু হয়। এর আগে প্রথম দিনে 911টি অবৈধ স্থাপনার মধ্যে 2.5 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বাকি স্থাপনাগুলো উচ্ছেদে অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এটা আমাদের 6তলা ভবন, কার্যক্রম চলমান আছে। পুরোটা আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে এখনো কার্যক্রম চলতেছে। কার্যক্রম শেষ হইতে সময় লাগবে। আমরা আপাতত উচ্ছেদের কার্যক্রমটা শেষ করে বাকি এখানে বৈধ কতগুলো দোকান আছে, অবৈধ কতগুলো দোকান আছে? টোটাল এই মার্কেটে আমাদের 911টি দোকান অবৈধ, আর বৈধ দোকান আছে 500 শতাধিক। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রত্যেক ওয়ার্ডে একটি করে মিনি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। সচিবালয়ে ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসনের সাক্ষাৎ শেষে একথা জানান এলজিআরডি মন্ত্রী। প্রতিটা ওয়ার্ডে তো আমাদের ফায়ার স্টেশন নাই, তো আমরা এটার মূল্য, উপযোগিতা এবং এটা যাওয়া আসার জন্য যে সমস্ত সুবিধাগুলো সবগুলো বিবেচনা করে তারা এরকম একটা অফার করেছে যে তাদের মিনি ফায়ার স্টেশন আছে। তো সেগুলো যদি আমরা প্রত্যেকটা ওয়ার্ডে একটা যদি স্থাপন করতে পারি, তো ওখানে মোটর সাইকেলে করেও কোথায় কোথায়ও যাইয়া তাৎক্ষণিকভাবে অগ্নি নির্বাপন করা সম্ভব। তো এর জন্য
এটাকে আমি ব্যক্তিগতভাবে আগ্রহ প্রকাশ করেছি এবং তারা অফার করেছে। তো উত্তর সিটি কর্পোরেশনের 36টা ওয়ার্ডে প্রাথমিকভাবে আমরা করার জন্য একটা প্রাথমিক সিদ্ধান্ত উপনীত হয়েছে। এই জন্য তাদের সাথে একটা মেমোরেন্ডাম অফ আর্টিকেলসও আমাদের MOU সাইন হয়েছে। 2005 সালের 17 আগস্ট দেশে 63 জেলায় একযোগে বোমা হামলার এক মামলায় শীর্ষ জঙ্গি নেতা শেখ আব্দুর রহমানের সহযোগী জেএমবি নেতা আব্দুল আজিজকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ মোমেনুন নেসা এ রায় দেন। এর আগে সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে তোলা হয় মামলার একমাত্র আসামি আব্দুল আজিজ ওরফে হানিফকে। চট্টগ্রামের সাতকানিয়ায় চেয়ারম্যান আমজাদ হোসেন হত্যা মামলায় 10 জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া 5 আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার দুপুরে বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক AKM মোজাম্মেল হক এ আদেশ দেন। 1999 সালের 3 অক্টোবর সাতকানিয়া মির্জারখিল দরবার শরীফের সামনে সোনাকানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেনকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। কুষ্টিয়ায় বঙ্গবন্ধু নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতারকৃত 2 মাদ্রাসা ছাত্রকে 5 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গ্রেফতারকৃত 2 আসামি মাদ্রাসা ছাত্র আবু বক্কর ও সবুজ ইসলামকে আদালতে তোলা হয়। কুষ্টিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 3 এর বিচারক দেলোয়ার হোসেনের আদালতে তাদের জবানবন্দি গ্রহণ করা হয়। এবার আমাদের কৃষি। টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার উপজেলায় দিন দিন বাড়ছে টমেটোর আবাদ। কৃষি অফিসের পরামর্শ আর কৃষকদের অক্লান্ত পরিশ্রমে এবার ফলনও ভালো হয়েছে। চাষিরা বলছেন প্রতিটি গাছ থেকে প্রায় 12 কেজি টমেটো সংগ্রহ করা যায়। সে সাথে ভালো দামের আশাও করছেন তারা। প্রতিনিধি মোহাম্মদ আনিস খানের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নূর মোহাম্মদ। নিবিড় পরিচর্যায় বেড়ে উঠছে কৃষকের স্বপ্ন। এর মাধ্যমেই যে জীবন জীবিকা। বের হচ্ছে টমেটো, তাই ভার সামাল দিতে গাছগুলোকে বাঁশের সঙ্গে বেঁধে দিচ্ছেন টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার উপজেলার চাষিরা। শুধু টমেটোর চাষি নয়, অনেকেই আবার এর সঙ্গে পেঁয়াজ সহ স্বল্প উচ্চতার নানা ফসল বুনেছেন, প্রত্যাশা ভালো দাম পাওয়ার। আছে মোটামুটি ভালো, আল্লাহ দিলে খারাপ নাই, এটা খুব ভালো ফলন পাইতেছি আমি। গাছে 10-12 কেজি করে টমেটো ধরবো, যদি ভালো ফলন হয় তাহলে আমি লাভবান হব। চাষিরা জানালেন কৃষি অফিসের পরামর্শে প্রয়োগ করছেন সার, কীটনাশক, ক্ষতিকর পোকা দমনে ব্যবহার হচ্ছে ফেরোমন ফাঁদ। তো জৈব সার, কম্পোস্ট সার এইসব সার ব্যবহার করছি এবং তারপরে কীটনাশক কিছু ব্যবহার করার আগে, এই কারণে আমরা এদের পরামর্শতে আমরা একটু লাভবান আছি, এগিয়ে আছি। কৃষি কর্মকর্তা বলছেন আগামী বছর টমেটোর আবাদ আরও বাড়াতে চান তারা। আশা করি আগামী বছরে এই 120 থেকে প্রায় 150 হেক্টর পর্যন্ত আবাদ বৃদ্ধি পাবে। দ্রুত পচনশীল ফসল টমেটো সংরক্ষণে টাঙ্গাইলে হিমাগার কিংবা সস তৈরির কারখানা গড়ে উঠলে ন্যায্য দাম মিলত বলে মনে করছেন চাষিরা। নূর মোহাম্মদ, মাই টিভি নিউজ ডেস্ক। এবারে বিজয়ের মাস ডিসেম্বর। আজ 13 ডিসেম্বর। 1971 সালের এই দিনে তারাস ও তার আশপাশের এলাকা শত্রুমুক্ত হয়। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই দিনটিকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে তারাসবাসী। প্রতিনিধি সনাতন দাসের প্রতিবেদন, জানাচ্ছেন শিউলি রোজা। স্বাধীনতাকামী লক্ষ কোটি জনতা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে। সিরাজগঞ্জের তারাসকে হানাদার মুক্ত করার লক্ষ্যে 1971 সালে 11 নভেম্বর নওগাঁবাজার এলাকায় পলাশডাঙ্গা যুব শিবিরের বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাদের সঙ্গে সম্মুখ যুদ্ধে লিপ্ত হন। ওই যুদ্ধে পাক বাহিনী প্রায় 130 সেনা নিহত হয়। পরে 13 ডিসেম্বর মুক্তিযোদ্ধারা তারাস এলাকা শত্রুমুক্ত ঘোষণা করে স্বাধীন বাংলার পতাকা উড়ান। তারাসকে শত্রুমুক্ত হিসেবে ঘোষণা করেন। আমরা যখন ফিরে আসলাম, ফিরে এসে জানলাম তারাসের পরিবেশ অত্যন্ত ভালো ছিল, কারণ তারাসে
লোক সংখ্যা ছিল ওই সময় কম। কিছু রাজাকার এবং আলবদরদের চক্রান্তে যে সমস্ত মুক্তিযোদ্ধা ছিল এবং কিছু পাবলিক সেদিন ওই আনন্দে ওখানে আনন্দ করছে, এর মতো অবস্থায় তাদের হাতে নাতে ধরে আগুনে পোড়ায় তাদের 11 জনকে মারিয়ে ফেলে। যুদ্ধকালীন পলাশডাঙ্গা যুব শিবিরের সহ অধিনায়ক সিরাজগঞ্জ 3 আসনের সাবেক এমপি গাজী আমজাদ হোসেন মিলন সহ অন্যান্যের নেতৃত্বে মুক্তিযোদ্ধা ও মুক্তিগামী জনতা তালাশ থানা হানাদার মুক্ত করেন। 11 নভেম্বরের পরে তারাবাসী এবং সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের সমস্ত মানুষগুলো অনুপ্রাণিত হয়, যেখানেই পাকিস্তানি আর্মি এবং রাজাকার পায় সেখানেই প্রতিরোধ করে তোলে এবং ক্রমান্বয়ে এই তারাস মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করে তারা তারাসের দিকে ধাবিত হয় এবং আজকের দিনে 1971 সনে তারাস মুক্ত হয়। তারাস উপজেলার নওগাঁ বাজার এলাকায় যুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানে নির্মিত হয়েছে নওগাঁ যুদ্ধের স্মৃতিস্তম্ভ, যা স্বাধীনতার রক্তিম সূর্যকে বুকে ধারণ করে সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। শিউলি রোজা, মাই টিভি। দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র প্রতিহত করে পদ্মা সেতু নির্মাণ করায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা। দক্ষিণাঞ্চলের 21 জেলার 3 কোটি মানুষের যাতায়াত, অর্থনৈতিক কর্মকাণ্ড, ব্যবসা ও কর্মসংস্থান বৃদ্ধি পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। দক্ষিণাঞ্চলের খুলনা ও সাতক্ষীরা জেলায় সক্ষমতা বৃদ্ধিকরণ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। আসন্ন পিরোজপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের সমর্থন পেতে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক জেলা আওয়ামী লীগের সদস্য জসিমউদ্দিন খান। সকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফর্ম জমা দেন তিনি। মেয়র হিসেবে নির্বাচিত হলে বিগত সময়ের সকল প্রতিবন্ধকতা দূর করে পিরোজপুরকে একটি আধুনিক জেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। গত 12 বছরে অনেক আগালেও দেশ পিরোজপুর সার্বিক অর্থে সেটা আগায়নি। পিরোজপুরের যে নাগরিক সেবা সেটা বলতে নাই বললেই চলে, সেটা শূন্যের কোঠায়। সেই কারণে পিরোজপুরের সাধারণ মানুষ, পিরোজপুরের আওয়ামী লীগের নেতাকর্মী সহ সাধারণ মানুষরা আমাকে অনুরোধ করেছে এবার এই নির্বাচনে দাঁড়ানোর জন্য। আমি সেই কারণে নির্বাচনে দাঁড়ানোর জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি। আমি দলীয় সভানেত্রীর কাছে আমি মনোনয়ন চাইব। উনি যে সিদ্ধান্ত দিবেন আমি সেই সিদ্ধান্ত আমি মাথা পেতে নিব। তবে একটি কথা বলতে চাই, পিরোজপুরের মানুষ পরিবর্তন চায়। হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার প্রেস সচিব মুফতি মনির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। গত 1 ডিসেম্বর শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থতা বোধ করলে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের 2000তম এজেন্ট সহ দেশব্যাপী 127টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়েছে। 13 ডিসেম্বর ভার্চুয়ালি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ মাহবুবুল আলম প্রধান অতিথি হিসেবে এজেন্ট আউটলেটগুলোর উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মনিরুল মাওলা, মোহাম্মদ কায়সার আলী ও মোহাম্মদ ওমর ফারুক খান। ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মোশাররফ হোসাইনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন এজেন্ট ব্যাংকিং ডিভিশন প্রধান মোহাম্মদ মাহবুব আলম। বার্ষিক পরিবেশক সম্মেলন করেছে মির সিমেন্ট লিমিটেড। গত 12 ডিসেম্বর কক্সবাজারের হোটেল ওশান প্যারাডাইস অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত এই সম্মেলনে দেশের খ্যাতনামা সিমেন্ট পরিবেশকগণ অংশ নেন। সম্মেলনটিতে সভাপতিত্ব করেন মির গ্রুপ অফ কোম্পানির লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাবা ইজাহির। এতে প্রধান অতিথি ছিলেন মির সিমেন্ট লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ মশিউর রহমান। এছাড়া বিশেষ অতিথি ছিলেন মির গ্রুপ অফ কোম্পানিজ লিমিটেডের চিফ ফাইন্যান্স অফিসার মোহাম্মদ মিরাজউদ্দিন, চিফ রিলেশনশিপ অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম এবং বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার জয়নাল আবেদিন। এবারে প্রবাসী সংবাদ।
সৌদি আরবের হিউম্যান রিসোর্স অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আল রাজি ঘোষণা দিয়েছেন সৌদি আরবের শ্রমবাজারের বেশ বড় ধরনের পরিবর্তনের অ্যাপ্রুভাল দিয়েছে ক্যাবিনেট। গত 4 নভেম্বর সৌদি আরবের শ্রমবাজার এবং শ্রম আইন সম্পূর্ণ নতুনভাবে সংস্কার করার ব্যাপারে ঘোষণা দেয় মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় গতকাল সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আল রাজি টুইটারে এক ঘোষণায় জানান যে নতুন এই পরিবর্তনের জন্য অনুমতি দিয়েছে সৌদি সরকার। 14 মার্চ 2021 থেকে শ্রমবাজারের নতুন এই পরিবর্তনগুলো কার্যকর হবে। আমরা পরিশ্রম করি, আমাদের কোনো কিছুই নাই, বাস আমরা পরিশ্রম করতেছি, 8 লাখ 10 লাখ টাকা দিয়ে আসতেছি, এইটা উড়ে তোর দাম কেউ জীবন যাইতেছে, ফ্যামিলি ভোগান্তে পারতেছে। এরই সঙ্গে সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মেজর অবসরপ্রাপ্ত সিনহা হত্যা মামলায় 15 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে র্যাব। মূল পরিকল্পনাকারী বরখাস্তকৃত ওসি প্রদীপ। দেশের সার্বভৌমত্বের উপর আঘাত আসলে তা মোকাবেলা করতে হবে, এনডিসির গ্র্যাজুয়েশন সেরেমনির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর নামে একটি পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ইউনেস্কো, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। ভাষান্তর সম্পর্কে না জেনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। দেশে 24 ঘন্টায় করোনায় আরও 32 জনের মৃত্যু। জানুয়ারির শেষ দিকে দেশে করোনার টিকা আসবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। সোমবার থেকে যুক্তরাষ্ট্রে ফাইজার বায়োএনটেকের টিকা দেয়া শুরু। রাশিয়ার স্পুটনিক 5 ভ্যাকসিন 96% কার্যকর। এবং বঙ্গবন্ধু টি-20 কাপে কাল থেকে শুরু হচ্ছে সেরা 4-এর লড়াই। এই ছিল এখনকার মতো, এতক্ষণ সঙ্গে থেকে ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা ও twitter/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমরা দুজন, আমি রিজওয়ানা আখি এবং আমি তানভীর। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।